বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের স্কুল শাখার নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের রসায়ন অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি রসায়ন পাঠ্য বইয়ের ৬ষ্ঠ অধ্যায় তথা মৌলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়। এই অধ্যায়ের আজকে আমরা শিখব 3টি বিষয়। 1 নম্বর মৌলের শতকরা সংযুক্তি, 2 নম্বর হচ্ছে স্থূল সংকেত এবং 3 নম্বর হচ্ছে আণবিক সংকেত নিয়ে। তাহলে প্রথমে আসা যাক মৌলের শতকরা সংযুক্তি কী। তো মৌলের শতকরা সংযুক্তি হচ্ছে একটি যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম উপস্থিত থাকে তাকে ওই যৌগে ওই মৌলের শতকরা সংযুক্তি বলে। এটাকে আমরা সংক্ষেপে প্রকাশ করতে পারি এইভাবে যে কোনো একটা যৌগে একটি মৌলের শতকরা সংযুক্তি হচ্ছে মৌলের গ্রাম পারমাণবিক ভর, মৌলের গ্রাম পারমাণবিক ভর ইন্টু মৌলের সংখ্যা অর্থাৎ যতটি মৌল বিদ্যমান ইন্টু 100 ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর। অর্থাৎ কোনো যৌগে একটি মৌলের শতকরা সংযুক্তি হচ্ছে ওই মৌলের গ্রাম পারমাণবিক ভরকে ওই মৌলের পরমাণুর সংখ্যা, এখানে পরমাণু লিখব, ওই মৌলের পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করে যদি যৌগের আণবিক ভর দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করা হয় তাহলে কোনো যৌগে একটি মৌলের শতকরা সংযুক্তি বের হবে। যেমন এখানে দেওয়া আছে H2O এর শতকরা সংযুক্তি নির্ণয়। তাহলে আমাদের জানা দরকার H2O এর আণবিক ভর। এখানে পানিতে হাইড্রোজেন 2টি এবং অক্সিজেন 1টি রয়েছে। এখানে হাইড্রোজেনের ভর 1, যেহেতু 1টি তাহলে 1 × 1 প্লাস অক্সিজেন হচ্ছে 16, যেহেতু 1টি অক্সিজেন তাহলে আমরা পাবো 18। তাহলে H2O যৌগে হাইড্রোজেন পরমাণুর শতকরা সংযুক্তি সমান হাইড্রোজেনের ভর 1, হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা হচ্ছে 2 আর পানির আণবিক ভর 18 × 100 সমান 11.11%। এবার অক্সিজেন পরমাণুর শতকরা সংযুক্তি হচ্ছে 16 × 1 ডিভাইড বাই 18 × 100 সমান 88.89%। তাহলে আমরা কি করলাম, এখানে যেহেতু পানির শতকরা সংযুক্তি নির্ণয় করতে বলা হলো তাহলে আমরা পানির আণবিক ভর নিলাম। তাহলে পানির আণবিক ভর 18। এখন এই পানিতে হাইড্রোজেন পরমাণুর শতকরা পরিমাণ কত সেটা নির্ণয় করব। তাহলে পানির মধ্যে হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 2 আর পানির আণবিক ভর হচ্ছে 18 × 100, তাহলে হবে 11.11%। এবার অক্সিজেনটা যখন নির্ণয় করব তাহলে অক্সিজেনের ভর হচ্ছে 16 ডিভাইডেড বাই পানির আণবিক ভর 18 × 100 সমান 88.89%। অনুরূপভাবে আমরা যদি সালফিউরিক অ্যাসিডের শতকরা পরিমাণ নির্ণয় করি তাহলে আগে দরকার সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর। তাহলে H2SO4 এর আণবিক ভর সমান হাইড্রোজেনের 1 × 2 যোগ সালফার 32 × 1 প্লাস অক্সিজেনের 16 × 4 সমান 98। এই সালফিউরিক অ্যাসিড যৌগে হাইড্রোজেন এর শতকরা সংযুক্তি তাহলে এখানে হাইড্রোজেন হচ্ছে 1 এর ভর আর পরমাণুর সংখ্যা 2 আর সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 × 100। তাহলে
এখানে আমরা পাবো 2.04%। এবার সালফারের শতকরা সংযুক্তি ওই সালফিউরিক অ্যাসিড যৌগে 32 × 1 / 98 × 100। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 32.65%। এবার অক্সিজেনের শতকরা সংযুক্তি, তাহলে অক্সিজেন হচ্ছে 16, অক্সিজেন আছে 4টি, / 98 × 100 সমান হবে 65.30%। আমি আরেকটু বলি, যদি সালফিউরিক অ্যাসিডের শতকরা সংযুক্তি নির্ণয় করতে বলে তাহলে সালফিউরিক অ্যাসিডে আছে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন। এই হাইড্রোজেন আছে 2টি, সালফার 1টি এবং অক্সিজেন 4টি, তাহলে মোট ভর হবে 98। যদি আমরা এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেনের শতকরা পরিমাণ নির্ণয় করতে চাই তাহলে হাইড্রোজেনের যে ভর সেটাকে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলেই এর শতকরা সংযুক্তি পাওয়া যাবে। এবার যদি সালফারেরটা নির্ণয় করতে চাই তাহলে সালফারের যে মোট পরিমাণ এটাকে আণবিক ভর দ্বারা গুণ, পারমাণবিক ভর দ্বারা গুণ করে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর দ্বারা ভাগ করব এবং 100 দ্বারা গুণ করব। এবার সালফিউরিক অ্যাসিডে যদি আমরা অক্সিজেনের শতকরা সংযুক্তি নির্ণয় করতে চাই তাহলে আমরা অক্সিজেনের যে ভর আছে সেটাকে মোট ভর দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করব, তাহলেই আমরা সালফিউরিক অ্যাসিডে অক্সিজেনের শতকরা সংযুক্তি বা শতকরা পরিমাণ পেয়ে যাব। এভাবে আমরা সালফিউরিক অ্যাসিডের শতকরা পরিমাণ নির্ণয় করতে পারি। এবারে আসি নাইট্রিক অ্যাসিডের শতকরা সংযুক্তি নির্ণয়। তো নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর, তাহলে HNO3 এর আণবিক ভর সমান সমান হাইড্রোজেন 1 এবং এর পরমাণু সংখ্যা 1, নাইট্রোজেন 14 × 1 আর অক্সিজেন 16 × 3 সমান সমান 63। এবার এই নাইট্রিক অ্যাসিড যৌগে HNO3 যৌগে হাইড্রোজেন এর শতকরা পরিমাণ হাইড্রোজেন 1 ইন্টু একটা যেহেতু তাহলে 1 আর / 63 × 100। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 1.58%। অর্থাৎ নাইট্রিক অ্যাসিডে হাইড্রোজেনের শতকরা পরিমাণ 1.58%। এবার নাইট্রোজেনের শতকরা পরিমাণ নির্ণয়। তো নাইট্রোজেন 14 এর পরমাণু সংখ্যা 1, টোটাল আণবিক ভর 63 × 100, তাহলে নাইট্রোজেনের হচ্ছে 22.22%। এবার অক্সিজেনের শতকরা পরিমাণ, অক্সিজেন যেহেতু এখানে 16 এবং এর পরমাণুর সংখ্যা 3 / 63 × সূত্রের 100, তাহলে আমরা পেয়ে যাব এখানে 76.19%। তাহলে নাইট্রিক অ্যাসিডে হাইড্রোজেন হচ্ছে 1.58%, নাইট্রোজেন হচ্ছে 22.22% এবং অক্সিজেন হচ্ছে 76.19%। তাহলে আমরা এভাবেই যে কোনো যৌগে তার পরমাণু সংখ্যার এভাবে শতকরা পরিমাণ নির্ণয় করতে পারব। এবারে আসা যাক যৌগের স্থূল সংকেত নিয়ে। তো যৌগের স্থূল সংকেত এমন একটি সংকেত যে সংকেত দ্বারা ওই যৌগে বিদ্যমান উপাদান মৌলসমূহের সরল অনুপাত প্রকাশ করে, সঠিক সংখ্যা প্রকাশ করে না। যেমন ইথাইন, এর সংকেত হচ্ছে C2H2। বেনজিন, এর সংকেত C6H6। এখন এই ইথাইনের কার্বন পরমাণু 2টি এবং হাইড্রোজেন 2টি, এটা যদি আমরা অনুপাত করি তাহলে C/H সমান হচ্ছে 2:2 অর্থাৎ 1:1। তাহলে এটাকে আমরা লিখতে পারি CH। তাহলে ইথাইনের স্থূল সংকেত CH। আবার বেনজিন C6H6, তাহলে C অনুপাত হাইড্রোজেন, তাহলে 6:6 1:1, অর্থাৎ বেনজিনেরও স্থূল সংকেত CH। অর্থাৎ যে সংকেত দ্বারা অর্থাৎ CH দ্বারা বোঝা যায় যে বেনজিনে যে পরমাণুগুলো আছে
যেমন কার্বন এবং হাইড্রোজেন, এর সরল অনুপাত হচ্ছে CH। আবার ইথাইনে কার্বন এবং হাইড্রোজেন পরমাণু বিদ্যমান, এর সরল অনুপাত যদি আমরা করি তাহলে কি পাবো? CH পাবো। অর্থাৎ CH হচ্ছে বেনজিন বা ইথাইনের স্থূল সংকেত। এবার চলে আসি আণবিক সংকেতে। তাহলে আণবিক সংকেত কি? আণবিক সংকেত হচ্ছে যে সংকেত দ্বারা কোনো যৌগে কি পরমাণু আছে এবং কোন সংযুক্তিতে আছে, অর্থাৎ কোন পরমাণু কতটা আছে এর প্রকৃত সংখ্যা প্রকাশ করে। যেমন H2SO4, এই H2SO4-এ হাইড্রোজেন 2টি, সালফার 1টি এবং অক্সিজেন 4টি। অর্থাৎ এই সালফিউরিক অ্যাসিডের আণবিক সংকেত হচ্ছে H2SO4। যেমন বেনজিন C6H6, অর্থাৎ বেনজিনে কার্বন পরমাণু 6টা, হাইড্রোজেন পরমাণু 6টা। যেমন গ্লুকোজ C6H12O6, অর্থাৎ গ্লুকোজের 6টা কার্বন, 12টা হাইড্রোজেন এবং 6টা অক্সিজেন পরমাণু আছে। অর্থাৎ যে সংকেত দ্বারা কোনো যৌগে কোন পরমাণু কতটা আছে তার প্রকৃত সংখ্যা প্রকাশ করে, অনুপাত প্রকাশ করে না, সেই সংখ্যাকে বা সেই সংকেতকে ওই যৌগের আণবিক সংকেত বলা হয়। এখন স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে যদি আমরা পার্থক্য নির্ণয় করি তাহলে আমরা বলতে পারি 1 নম্বরে যে স্থূল সংকেত দ্বারা অনুপাত জানা যায়, স্থূল সংকেত দ্বারা মৌলসমূহের অনুপাত জানা যায়, আর আণবিক সংকেত দ্বারা প্রকৃত সংখ্যা জানা যায়। 2 নম্বর হচ্ছে স্থূল সংকেত দ্বারা আণবিক ভর নির্ণয় করা যায় না, কিন্তু আণবিক সংকেত দ্বারা আণবিক ভর নির্ণয় করা যায়। আবার 3 নম্বর হচ্ছে একাধিক যৌগের স্থূল সংকেত একই হতে পারে। যেমন বেনজিন এবং ইথাইন, এই দুইটা যৌগের স্থূল সংকেত একই এবং সেটা CH। তবে একটি নির্দিষ্ট যৌগের আণবিক সংকেত নির্দিষ্ট। তাহলে আমরা কি পেলাম? যে স্থূল সংকেত দ্বারা মৌলসমূহের অনুপাত জানা যায় কিন্তু প্রকৃত সংখ্যা জানা যায় না, আর আণবিক সংকেত দ্বারা প্রকৃত সংখ্যা জানা যায়। 2 নম্বর কথা হচ্ছে স্থূল সংকেত দ্বারা কখনোই আমরা আণবিক ভর জানতে পারবো না, কিন্তু আণবিক সংকেত দ্বারা আণবিক ভর জানা যায়। আর স্থূল সংকেতের ক্ষেত্রে আমরা দেখি যে একাধিক যৌগের একই স্থূল সংকেত হতে পারে, কিন্তু প্রত্যেকটি অণুর আণবিক সংকেত ভিন্ন হয়। এবারে আণবিক সংকেত থেকে স্থূল সংকেত নির্ণয় করব। যেমন গ্লুকোজ, এর আণবিক সংকেত C6H12O6। তাহলে এখানে আমরা দেখতেছি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন বিদ্যমান। এই সংখ্যার যদি অনুপাত করি তাহলে 6:12:6, কারণ এখানে কার্বন 6টা, হাইড্রোজেন 12টা এবং অক্সিজেন 6টা। এটা যদি সরল অনুপাত নেই তাহলে 1:2:1, 6 দ্বারা ভাগ করে তাহলে আমরা কি পেলাম? কার্বন হাইড্রোজেন অক্সিজেন, এখানে সমান সমান হচ্ছে 1:2:1। তাহলে যেহেতু 1 দেওয়ার প্রয়োজন হয় না তাহলে CH2O, তাহলে গ্লুকোজের স্থূল সংকেত হচ্ছে CH2O। এইভাবে আণবিক সংকেত থেকে আমরা স্থূল সংকেত নির্ণয় করতে পারি। এবার আসা যাক মৌলের শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত নির্ণয়। তো মৌলের শতকরা সংযুক্তি থেকে কিভাবে স্থূল সংকেত নির্ণয় করা যায় আমি একটু বলে নেই। মৌলের শতকরা সংযুক্তিকে মৌলের পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পর যে ভাগফলগুলো আসবে, এই ভাগফলগুলোর মধ্য থেকে যেটা সবচেয়ে ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে প্রত্যেকটা ভাগফলকে ভাগ করতে হবে। এই উদাহরণে আসা যাক। যেমন এই যৌগে হাইড্রোজেন দেওয়া আছে 11.11% এবং অক্সিজেন দেওয়া আছে 88.89%। এখন মৌলের শতকরা পরিমাণকে তাদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। এখন যদি পারমাণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে হাইড্রোজেন 1.11/1, তাহলে 1.11 এটাই থাকবে। এবার অক্সিজেনের হচ্ছে 88.89,
ডিভাইড বাই 16, তাহলে 5.55 আসবে। এবার উক্ত ভাগফল সমূহকে তাদের মধ্যকার সর্বনিম্ন ভাগফল দ্বারা ভাগ করে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কি আসবে? 1.11, তো সর্বনিম্ন হচ্ছে 5.55, তাহলে এখানে আসবে 2। আর অক্সিজেনের ক্ষেত্রে আসবে 5.55 ডিভাইড বাই 5.55 অর্থাৎ 1। তাহলে এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের যদি অনুপাত করি তাহলে আসতেছে কি 2:1। তাহলে আমরা এই সংকেতটা লিখতে পারি H2O। তাহলে এখানে স্থূল সংকেত আসলো H2O এই ডাটা ব্যবহার করে। অনুরূপভাবে আরেকটি উদাহরণ এখানে দেখতে পাচ্ছি যে একটি যৌগে মৌলগুলোর শতকরা সংযুক্তিতে হাইড্রোজেন দেওয়া আছে 2.04%, সালফার 32.65% এবং অক্সিজেন 65.30%। যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। তাহলে আগের মতোই আমরা দেখতেছি যে হাইড্রোজেনের হচ্ছে 2.04%, সালফার 32.65% এবং অক্সিজেন 65.30% এটা দেওয়া আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে মৌলের শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। তাহলে মৌলসমূহের শতকরা পরিমাণকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে যেহেতু 1, তাহলে 2.04 ডিভাইড বাই 1, তাহলে 2.04ই থাকবে। সালফারের ক্ষেত্রে কি হবে? 32.65 ডিভাইড বাই 32, তাহলে 1.02 আসবে। অক্সিজেনের ক্ষেত্রে কি আসবে? 65.30 ডিভাইডেড বাই 16, তাহলে 4.08। এবার ভাগফলসমূহকে সর্বনিম্ন ভাগফল দ্বারা ভাগ করে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে সর্বনিম্ন হচ্ছে 1.02, এটাই সর্বনিম্ন। তাহলে হাইড্রোজেন 2.04 ডিভাইড বাই 1.02, তাহলে এখানে আসবে 2। সালফারের ক্ষেত্রে কি আসবে? 1.02 ডিভাইড বাই 1.02 সমান 1 এবং অক্সিজেনের ক্ষেত্রে কি আসবে? 4.08, ভাগফল ছিল সর্বনিম্ন হচ্ছে 1.02, এখানে আসবে 4। তাহলে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন, হাইড্রোজেন আসলো 2টি, সালফার 1টি, অক্সিজেন 4টি। তাহলে যৌগটি স্থূল সংকেত হবে H2S1, দেওয়ার দরকার হয় না, O4, H2SO4। এভাবে আমরা কোনো যৌগের যদি মৌলসমূহের শতকরা পরিমাণ দেওয়া থাকে তাহলে আমরা সহজেই স্থূল সংকেত নির্ণয় করতে পারব। এবারে আমরা আণবিক সংকেত নির্ণয় করব। তবে আণবিক সংকেত নির্ণয় করতে হলে আগে যৌগটির স্থূল সংকেত নির্ণয় করতে হবে এবং এক্ষেত্রে একটা ইনফরমেশন বেশি দেওয়া থাকবে, সেটা হচ্ছে আণবিক ভর। এখানে অবশ্যই আণবিক ভর দেওয়া থাকবে। যদি আণবিক ভর দেওয়া না থাকে তাহলে বাষ্প ঘনত্ব দেওয়া থাকবে। বাষ্প ঘনত্ব থাকলে 2 দ্বারা গুণ করে আমরা আণবিক ভর পেয়ে যাব। তাহলে এখানে দেওয়া আছে কার্বন হচ্ছে 26.7%, আর হাইড্রোজেন হচ্ছে
2.24% এবং অক্সিজেন হচ্ছে 71.06%। এটা দেওয়া আছে আমাদের হাইড্রোজেন, অক্সিজেন এবং কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা পরিমাণ এখানে দেওয়া আছে। এই শতকরা পরিমাণ থেকে আমাদের নির্ণয় করতে হবে এই যৌগটির প্রথমে স্থূল সংকেত এবং পরবর্তীতে আণবিক সংকেত। এখন মৌলের উক্ত শতকরা পরিমাণকে তাদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করে মৌলের উক্ত শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। তাহলে কার্বনের ক্ষেত্রে কি আসবে 26.7 ডিভাইডেড বাই 12, তাহলে 2.22। হাইড্রোজেনের ক্ষেত্রে কি আসবে 2.24 ডিভাইড বাই 1, তাহলে 2.24। এবং অক্সিজেনের ক্ষেত্রে কি আসবে 71.06 ডিভাইড বাই 16, তাহলে 2.22। এখন উক্ত ভাগফল সমূহকে সর্বনিম্ন ভাগফল দ্বারা ভাগ করে এখানে আসবে 2.22, এখানে 2.24, এখানে 4.44 আসবে। একটু ভুল হয়ে গেছে। এবারে উক্ত ভাগফল সমূহকে সর্বনিম্ন ভাগফল দ্বারা ভাগ করি। তাহলে কার্বনের ক্ষেত্রে কি আসবে 2.22 ডিভাইড বাই 2.22, অর্থাৎ 1। হাইড্রোজেনের ক্ষেত্রে কি আসবে 2.24 ডিভাইড বাই 2.22, প্রায় 1। আর এখানে অক্সিজেনের ক্ষেত্রে 4.44 ডিভাইড বাই 2.22, অর্থাৎ 2। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? যৌগটির স্থূল সংকেত কার্বন টু হাইড্রোজেন টু অক্সিজেন সমান সমান 1:1:2, অর্থাৎ যৌগটির স্থূল সংকেত হবে CH2। এটা হচ্ছে যৌগটির স্থূল সংকেত। এখন আমরা জানি আণবিক সংকেত হচ্ছে স্থূল সংকেতের একটা সরল গুণিতক। যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে স্থূল সংকেত থেকে আণবিক সংকেত পেয়ে থাকি বা পেতে পারি। তো মনে করি যৌগটির আণবিক সংকেত CH2 × N। এখানে N এর মান বের করে যদি বসাতে পারি তাহলে আমরা যৌগটির আণবিক সংকেত নির্ণয় করতে পারব। তাহলে N সমান সমান কি? N সমান সমান যৌগটির আণবিক ভর ডিভাইড বাই স্থূল সংকেতের ভর। স্থূল সংকেতের ভর। এখন আমরা দেখি আমাদের এখানে কত ভর দেওয়া আছে। 90 দেওয়া আছে। তাহলে যৌগটির এখানে ভর 90। আর এখানে দেওয়া আছে কার্বনের 12 × 1 প্লাস 16 × 2। তাহলে 16 × 2 = 32, আর 1 33, 33 আর 12 45, আর এখানে 90, অর্থাৎ 2। এখন যদি আমরা এখানে মানটা বসাই তাহলে কি পাবো? CH2 × N। এবার N এর মান বসাবো CH2 2। তাহলে যৌগটির আণবিক সংকেত হবে C2H2O4। এভাবেই আমরা স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় করতে পারি। এবারে এই জাতীয় সর্বশেষ অঙ্ক আজকের
একটি যৌগের কার্বন 92.31%, হাইড্রোজেন 7.69% দেওয়া আছে, যৌগটির আণবিক ভর দেওয়া আছে 78। তাহলে যৌগটির আণবিক সংকেত বের করো। তাহলে এখানে কার্বন সমান সমান 92.31%, আর হাইড্রোজেন এখানে দেওয়া আছে 7.69%। আমাদের নিয়মটা জানাই আছে, মৌলের শতকরা পরিমাণকে তাদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করে। তাহলে মৌলের শতকরা পরিমাণকে তাদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। তাহলে কার্বনের ক্ষেত্রে কি আসবে? 92.31 ডিভাইড বাই 12, আর হাইড্রোজেনের ক্ষেত্রে কি আসবে? 7.69 ডিভাইড বাই 1। তাহলে 7.69। তাহলে উক্ত ভাগফলের মধ্যে সর্বনিম্ন মান দিয়ে ভাগফলগুলোকে ভাগ করতে হবে। এখানে দুটো একই মান, সুতরাং ভাগফল সমূহকে সর্বনিম্ন ভাগফল দ্বারা ভাগ করি। তাহলে কি হবে? কার্বনের ক্ষেত্রে আসবে 7.69 ভাগ 7.69 সমান সমান 1। হাইড্রোজেনের ক্ষেত্রে আসবে 7.69 ডিভাইড বাই 7.69 সমান সমান 1। তাহলে যৌগটির স্থূল সংকেত হবে কার্বন ইস টু হাইড্রোজেন, অর্থাৎ 1:1, তার মানে CH। তাহলে ধরি যৌগটির আণবিক সংকেত CH ছিল স্থূল সংকেত, এটাকে N দ্বারা গুণ করি। তাহলে N সমান সমান কি? যৌগটির আণবিক ভর, যা অবশ্যই দেওয়া থাকবে এখানে স্থূল সংকেতের ভর। তাহলে যৌগটির আণবিক ভর এখানে দেওয়া আছে 78, তাহলে এখানে লিখব 78, আর এখানে C আর H এর ভর 12 আর 1 13, তাহলে আসবে 6। তাহলে যৌগটির স্থূল সংকেত ছিল CH, আণবিক সংকেত আমরা ধরেছি CHN, তাহলে এখানে CHN এর মান 6, তাহলে আমরা পেয়ে যাব C6H6 অর্থাৎ বেনজিন। এভাবেই আমরা স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় করতে পারব। তো শিক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।